উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ সই হবে আশা প্রধান উপদেষ্টার। নোট অব ডিসেন্ট সহ সই করবে বিএনপি, অনিশ্চয়তা দেখছে না জামাত। চূড়ান্ত করেনি এনসিপি, সই করবে না কয়েকটি বাম দল। জনগণ পিআর বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে কাল। ওবায়দুল কাদের সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কারচুপির অভিযোগে কয়েকটি প্যানেলের ভোট বর্জন, রাকসুতে ভোট কাল। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকেরা কাল মার্চ টু যমুনা কর্মসূচি। বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এমন আশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশ্বস্ত করেন, কথার কথা নয়, নির্বাচন ফেব্রুয়ারিতেই। ভোট উৎসব করতে সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঠিক দুদিন আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে সমাপনী ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জুলাই অধ্যায় নানাভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকার কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। উৎসবমুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব, সবাই সারা জাতি এটা শরীক হবে। কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে। আমি যতজনের কাছে বলে কেন এসে তামাশা লাগাই রাখছেন আপনি, তা বলে বলছেন একটা না একটা কিছু তো হবেই। ওনারা তো আলোচনা করছেন, আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ। তিনি আবারও আশ্বস্ত করেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। জুলাই সনদ রক্ষা করতে নির্বাচনে যেতেই হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই সব এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছি, এটা উৎসবমুখর নির্বাচন হবে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বক্তব্য দেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলো এক অভূতপূর্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এক হয়েছে। 40 পৃষ্ঠার জুলাই সনদ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও করেন ঐকমত্য কমিশনের এই সহসভাপতি। আশাবাদী যে একটি আনন্দঘন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা সম্পন্ন করব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কয়েকটি বাম দল ছাড়া বেশিরভাগ দলই শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদে সই করবেন তারা। বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি। আর নভেম্বরে গণভোটের ব্যাপারে অনড় জামাত। তবে জুলাই সনদে সই করা নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না দলটি। আর জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি বলে মত জাতীয় নাগরিক পার্টি এনসিপির। জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার পর বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় হয় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তুলে ধরেন নিজ নিজ দলের অবস্থান। আমরা আমাদের দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারো হয়তো কিছু মত ক্ষুণ্ণ হতে পারে, তারপরেও আমরা চাই যে এই জুলাই জাতীয় সনদটা সুন্দরভাবে বাস্তবায়ন হোক। কোনোভাবে কোনো যুক্তিতে আগামী জাতীয় নির্বাচনকে ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না, তাহলে বাংলাদেশ আমাদের অভ্যুত্থানের অর্জন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। সংসদেই কিন্তু একদিকে ঐকমত্য অংশ গৃহীত হবে, অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে। অনেকে মনে করছেন গণভোটের মধ্যে দিয়ে নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাচ্ছে। এরকম কোনো মতামত আমরা দেইনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করবে সবাই। জনগণের ম্যান্ডেট নিয়েই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ
এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে, স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে আইনি ভিত্তি আর জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ এখনও পরিষ্কার নয়, তাই স্বাক্ষরের বিষয়টি বিবেচনায় রেখেছে দলটি। আর গণভোট নভেম্বরেই হতে হবে এমন দাবি করে জামাতে ইসলামী বলছে সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা নেই। গণভোট আগে হতে হবে নভেম্বরে। আমরা সাজেস্ট করেছি, দুইটা গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিন হয়েছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই। এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটো একসাথে প্রস্তুতি চলবে। ইটস পসিবল। নোট অফ ডিসেন্টের পরিণতি কী হবে, নোট অফ ডিসেন্টগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারটা এখনও পর্যন্ত খোলাসা করা হয় নাই। একই সাথে যে আদেশটার মধ্য দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার কথা, সে আদেশটা আসলে কীরকম হবে সেই ব্যাপারটা আমাদের কাছে এখনও খোলাসা নয়। তবে জুলাই সনদে সই না করার সিদ্ধান্ত নিয়েছেন বাম জোটের নেতারা। অঙ্গীকারনামা যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, তাহলে নোট অফ ডিসেন্ট সহ কীভাবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, আদালতে সেখানে যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আছে। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসেবে শুক্রবারের অনুষ্ঠান উৎসব মুখর হবে বলে আশাবাদী বেশিরভাগ দলের নেতারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ পিআর এবং গণভোট বোঝে না। এ বিষয়ে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়। বিএনপি নির্বাচিত হলে দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। ঠাকুরগাঁয়ের গড়েয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। আমরা যদি নির্বাচিত করতে পারি, আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এত বেকার আমাদের ছেলেরা পাস করে, চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। বুধবার বিকেলে 18 নং সুখানপুকুরি ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চায় না। বিভাজন সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের কথাও বলেন তিনি। বিগত 15 বছর আমাদেরকে ভোট করতে দেওয়া হয়, আমাদের যারা ভোট দিতে পারেন তারা ভোট দিতে পারেননি, আর আমরা যারা প্রার্থী হয়ে আমরা প্রার্থী হতে পারিনি। মনে রাখতে হবে যে কোন দল সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের সমস্যার সমাধান করে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে এসব মতবিনিময় সভায় সবাই মিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথাও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা তথ্য উপাত্ত ও সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে কথা বলেন তিনি। যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানান তাজুল ইসলাম। গ্যালমান শফির রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের চতুর্থ দিনে কিভাবে শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনে মারণাস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন তা তুলে ধরেন প্রসিকিউশন। এই অর্ডারটা যে সত্যিকার অর্থে তিনি দিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান, তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে এই লেথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন। তিনি তখন এই নির্দেশটি তার অধস্তন অফিসারদেরকে জানান। অধস্তন অফিসাররা অর্থাৎ ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিব, প্রলয় জোয়ারদার, তারা এটা তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে
ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট, বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয়। ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ, এই কমান্ড বা এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আনিসুল হক সহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এইখানে ৪৫ জনকে একসাথে প্রথমে একটা কমপ্লেন্ট রেজিস্টার করে যদিও শুরু হয়, কিন্তু এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফর্মাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে ২-৩ করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। একই দিনে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় ট্রাইব্যুনাল ২-এ। আর চট্টগ্রামে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের এখন চলছে ভোট গণনা। ফলাফল পেতে মধ্যরাত হতে পারে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হলেও ভোট শেষে গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে কয়েকটি প্যানেল। মিরাজ হোসেন গাজী এবং শাহেদা পেয়ার তথ্য, জহুরুল হক জনের পাঠানো চিত্রে থাকছে ইমরুল কায়েস রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সব কেন্দ্রে পুরোদমে শুরু হয়েছে গণনার কাজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্রগুলোর আশপাশেই অবস্থান করছেন। ভোট গ্রহণ শেষে কিছুটা উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি সহ কয়েকটি প্যানেল। সারাদিন নির্বাচনে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম, অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি এবং একপাক্ষিক আচরণ আমরা দেখতে পেয়েছি। আমাদের এখানে আজকে প্রধান নির্বাচন কমিশনের বরাবর আমরা 14টি লিখিত অভিযোগ দিয়ে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি চাকসু নির্বাচন 2025 অফিসিয়ালি বর্জন ঘোষণা করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীরা। শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শত শত ছাত্রদল, যুবদলের কর্মী ১ নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। গণমাধ্যমে অনেকগুলো নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। স্বাক্ষরবিহীন প্রায় 400-এর উপর ব্যালট পাওয়া গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি, তারা এখানে এই ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এখনও আমরা বারবার আশা করেছিলাম যে আমাদের নির্বাচন কমিশনার এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে, কিন্তু সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কালো অধ্যায় রচিত করেছে এই নির্বাচন কমিশনার। অন্যদিকে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বলেন, বেশ কয়েক ধাপে পরিচয় শনাক্ত করেই ভোট নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। তার প্রথম দায়িত্ব হলো টিকচিহ্ন দিয়া ক্লিয়ার করা যে এই ভোটার আসছে। তারপরে হলো সে ভোটারকে যাচাই করবে। প্রথম কিন্তু কাজ এটা, ভোটার তারপরে সে যাচাই করবে, তারপরে তাকে ব্যালট দিবেন। এই ভোটার যখন ভোট দিচ্ছে সেটা যাচাই করছে 3টা স্টেজে। একটা হলো যে ছবি দিয়া, একটা হলো পোলিং এজেন্ট দিয়া, আর একটা হলো আবার। বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজকে কিন্তু মনে হয়েছে অন্যরকম একটা পরিবেশ, যেটা হচ্ছে আমরা আমাদের বলা যায় হচ্ছে যৌবনের প্রথম ভোটটাই হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। অনেকেরই প্রত্যাশা বলতেছে যে তারা হচ্ছে জিতুক না জিতুক, তারা একসাথে হচ্ছে কাজ করতে চাচ্ছে। আমরা আশা করি যে আমাদের প্রতিনিধিরা আমাদের সমস্যাগুলোকে শিক্ষক বা আদার ওনাদের কাছে হচ্ছে তুলে ধরবেন। যে চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রার্থী সংখ্যা ৯০৮ জন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, চাকসু নির্বাচনের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজীর সঙ্গে। মিরাজ, ভোট গণনার সবশেষ তথ্য জানাবেন। সর্বশেষ অবস্থা হচ্ছে চাকসু নির্বাচনের যেহেতু
ভোট গ্রহণের শেষ হয়েছে, তো সেই বিকেলে ভোট গ্রহণের পরে গণনার যেই সময়টুকু, সেই সময়টুকু কিন্তু আসলে কখন শেষ হবে সেটি আসলে বলা যেহেতু যাচ্ছে না বা কেউ বলতেও পারছেন না। এই কারণে যারা প্রার্থীদের সমর্থকরা শিক্ষার্থীরা আছেন তাদের অপেক্ষা কিন্তু বাড়ছে, এবং যেই অডিটোরিয়ামে আসলে ফল ঘোষণা করা হবে সেই অডিটোরিয়ামের সামনে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থীর কর্মী সমর্থকরা তারা কিন্তু পাশাপাশি অবস্থান করছেন এবং অবস্থান করে তারা স্লোগান দিচ্ছেন। এবং বলা চলে যে এখানে যে শান্তিপূর্ণ অবস্থান সারাদিন ছিল, উভয় পক্ষে বা ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রার্থীদের মধ্যে তাদের হয়তো অভিযোগ ছিল দুই পক্ষেরই, কিন্তু এখন তারা আসলে ফলাফলের জন্য সহ অবস্থান করছেন। পেছনে আসলে ইসলামী ছাত্র শিবির এবং এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থকরা। আমরাও আসলে অপেক্ষা করছি ফলাফলের জন্য, যে আসলে এই ৩৫ বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ফলাফল আসলে কি হয়, কোন দল বা কোন ছাত্র সংগঠন বা কোন ছাত্র নেতাদেরকে শিক্ষার্থীরা বা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোটাররা তারা এত বছর পর ৩৫ বছর পর তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন। এই ছিল আসলে সবশেষ খবর। মিরাজ, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। আগামীকাল 17 কেন্দ্রে হবে ভোট গ্রহণ। ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 3000 সদস্যকে মোতায়েন করা হয়েছে। রাজশাহী থেকে সজল মাহমুদের ক্যামেরায় পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্টে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 দফায় প্রায় 20 দিন প্রচারণার উত্তাপ ছড়িয়ে ক্যাম্পাস এখন পুরোপুরি শান্ত। তবে ভোটের উত্তাপ আছে চায়ের আড্ডায়, টুকিটাকি চত্বর থেকে পরিবহন মার্কেট, আমতলা থেকে লিচুতলা, সবখানেই প্রার্থী বাছাই আলোচনা। 35 বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোটাররা মুখিয়ে আছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনার। 9টি ভবনে 17টি ভোট কেন্দ্রে 990টি গোপন বুথ তৈরি শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই কখন কিভাবে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে, সব সিদ্ধান্ত চূড়ান্ত। বৃহস্পতিবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঘুচতে যাচ্ছে শিক্ষার্থীদের এতদিনের ভোট না দেওয়ার আক্ষেপ। ভোট কারচুপি না হলে ফলাফল মেনে একসাথে কাজ করার কথা জানান প্রার্থীরা। জয় নিয়ে আশাবাদী, কারণ আমাদের যেই রকম আমাদের পজিটিভ ভাবে আমরা সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের কাছে, আমরা আশা বেড়ে গিয়েছে, আমাদের কনফিডেন্স আছে আমরা জয়ী হব। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের যোগ্য, সৎ এবং দক্ষ নেতৃত্বকেই বাছাই করবে এবং তাদের উপর আস্থা রেখে আমরা নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন আমরা মেনে নেব। এদিকে দুপুরে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন কমিশনার। জিডি লেভেলের নিরাপত্তা, যে শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে আসবে আইডি কার্ডের অথেন্টিসিটি যাচাই করব। এটিকে অগ্রাহ্য করে কোনো অবস্থাতেই কোনো ধরনের ভোটের জালিয়াতি করার কোনো সুযোগ আমরা রাখিনি। আমরা প্রত্যাশা করি সকল প্রার্থী, সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের দিন 2000-এর বেশি পুলিশ, 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। ডাকসুতে 23টি পদে ছাত্রদল ও শিবির সমর্থিত সহ 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফার দাবিতে বুধবার শাহবাগ মোড় 4 ঘন্টারও বেশি সময় আটকে রাখেন এমপিও ভুক্ত মাধ্যমিকের শিক্ষক কর্মচারীরা। পরে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তারা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া, মাত্র 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% বোনাসের 3 দফা দাবিতে বুধবার সকালে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা মাধ্যমিক ও সমমানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
সরকারের মুখোমুখি দাঁড়াতে চাইনি, আমরা সরকারকে বুঝানোর চেষ্টা করেছি, আমরা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষকদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সচিবরা, আমলারা, উপদেষ্টারা সেই পরিমাণে শিক্ষকদের ব্যাপারে তাচ্ছিল্য দেখিয়েছে, যা আমাদেরকে বাধ্য করেছে এই শহীদ মিনার এবং রাজপথ বেছে নেওয়ার জন্য। তাদের 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতার অত্যন্ত যৌক্তিক দাবির সাথে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম, যে ফোরাম বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত, এই শিক্ষক ফোরাম আপনাদের দাবির সাথে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে। দুপুর 1:30 পর্যন্ত সমাবেশ করে মিছিল করে শাহবাগের দিকে এগোতে থাকেন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষকরা। শাহবাগ অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দাবি আদায়ে শাহবাগে শিক্ষকদের অনড় অবস্থান চলে বিকেল 5:30 পর্যন্ত। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করা হয়। যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা 12টায় শুরু করার চেষ্টা করব। এই 2টা কর্মসূচি আমরা পালন করব। পাশাপাশি আমাদের এখানের যে অবস্থান, টানা অবস্থান, এটা অব্যাহত থাকবে। আমাদের যে শ্রেণী কার্যক্রমের থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখা, এটা অব্যাহত থাকবে। গত 3 দিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বুধবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মিরপুরে রাসায়নিক গুদাম থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে। আগুন নেভাতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে আজও ছবি নিয়ে অপেক্ষা করছেন স্বজনরা। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। শ্রমিকদের মধ্যে এখনো যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের সন্ধানে পোড়া কারখানাটির সামনে ভিড় করছেন পরিবারের সদস্যরা। তাদের মধ্যে অনেকেই হাতে নিখোঁজ স্বজনের ছবি নিয়ে অপেক্ষা করছেন। স্বজনদের অভিযোগ, নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে কেউই সহযোগিতা করছে না। আশপাশে অনেক হাসপাতালে খুঁজছি, ঢাকা মেডিকেলে খুঁজছি, পাইনি। এখন পর্যন্ত খবর পাইনি। আমরা থানায় গেছি, জিটি নেয় নেই। থানার লোকেরা বলতেছে যে আপনার যে জায়গায় আগুন লাগছে সেই জায়গায় যান, মানে যে জায়গায় যাওয়া হইতেছে সেই জায়গায় বলতেছে আপনারা অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, মানে আমাদেরকে পাগলের মতো ঘোরাচ্ছে। ডিএনএ টেস্ট করার জন্য যাইতে বলছে, এখন ওটাও নাই। আর আমাদের এর কোনো খোঁজ নাই, কোথায় আছে কি কোনো মেডিকেলে। এরা শুধু একটাই কথা বলতেছে যে ঢাকা মেডিকেল। কালকে তো খুঁজছি, আজকে সকাল থেকে এক গ্রুপ এই জায়গায় খুঁজে গেছে, তারপর ওই জায়গায় আরও আছে, ওই জায়গায় এখনো প্রায় 7-8 জন লোক আছে, খুঁজতেছে, এখনো কোনো খোঁজ পাইতেছি না। পোশাক কর্মী ও এলাকাবাসী বলছেন, লুবি ব্যবসায়ীদের বলি হচ্ছে খেটে খাওয়া মানুষ। সব বাচ্চাগুলো পুরো মরে গেছে, তার পাশের গুলোতে তালা মেরে রাখছে 5 তলা 4 তলা পর্যন্ত। তাদের ক্ষতিপূরণ কে দেবে? তালা মেরে তুইল, এটা কি কারটা ঠিক করছে? যদি তালা যদি খোলা থাকতো তারা বাইরে আইলো না, তো মানুষটি মারা যায় না। ওয়ারারে দূরে আনো, খুঁজিয়া আইনে ওয়ারার বিচার করো। মালিকের ধরার জন্য অতি তাড়াতাড়ি ধরার জন্য ব্যবস্থা করতে হবে। কিন্তু হয়তো পেটের দায়ে কাজ করতে যায়, এখন যে যদি নিজের জীবনটাই চলে যায় তাহলে এই কাজের ইয়া কি বলেন? ঘটনাস্থল পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমাদের এই অরাজকতাটা নতুন নয়, এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কারখানার ভেতরে আর কোনো হতাহত আছে কিনা সেটি জানার জন্য তল্লাশি চলমান রয়েছে। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই, এটা স্বাভাবিক বিষয়। কেমিক্যাল গুদামের ভেতর থেকে ঘূর্ণিঝড়ের কুণ্ডুলির মতো সাদা ধোঁয়া বের হচ্ছে। কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে মিরপুর অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জনের ডিএনএ স্যাম্পল রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কোনো লাশের দাবি কেউ না করলে তা কয়েকদিন রেখে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করার কথাও জানিয়েছেন হাসপাতালের পরিচালক। প্রিয়জনের লাশ বুঝে নিতে মর্গের সামনে অপেক্ষায় স্বজনরা। অনেকেই ক্ষোভ জানিয়েছেন এখনও লাশ শনাক্ত না হওয়ায়। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আদরের সন্তানের জন্যেই মায়ের এই আহাজারি, যে সন্তানকে তিনি হারিয়েছেন চিরদিনের জন্যে। বুকের মানিকের লাশটি অন্তত ছুঁয়ে দেখতে চান তিনি। মঙ্গলবার রাত থেকে ঢাকা মেডিকেল মর্গের সামনে সন্তানের লাশের অপেক্ষায় এই মা। আমি তো বাবা সুস্থ মতো যাবে, সুস্থ মতো রাইবে। আমার বাবা ডিউটি আইছে, 11টা বাজে আগুন লাগছে। আগুন কোনো সন্ধান দেয় না আমরা কোনো সন্ধান দেয় না। আমরা সন্ধান দিচ্ছি আজকে সকালে, কোথাও গাইগে পড়া লাগছে, ঢাকা মেডিকেল আছে। আমরা দৌড়ে আইয়া বইয়া লইছি। লিলিহান আগুনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবারই অপেক্ষা। বুঝে পেতে চান প্রিয়জনের মৃতদেহ। চেহারা চিনে জানা, প্যান্ট শার্ট, প্যান্ট গেঞ্জি পা। আগুন যখন লাগছে তখন আম্মুরে কল দিছিল, তখন চিল্লাইতেছিল আগুন আগুন বলে, আল্লাহ আল্লাহ করে চিল্লাইতেছিল। তারপর যে ফোনটা কাটিয়ে গেছে, তারপরে আর ফোন ঢুকে নাই। যে কাপড়টা গায়ে দিয়ে আইছি, ওই কাপড়ের একটা টুকরা লাগিয়ে রয়েছে। এই টুকরাটা পুরা গেছে না, এটা গায়ে লাগিয়ে রয়েছে, এই জন্য চিনছি আমরা। স্বজনের লাশ পেতে এই অপেক্ষার সময়টা আরো কত দীর্ঘ হবে, এই উত্তর কারো জানা নেই। সে যে বেলা 8টার সময় বাড়িয়ে যায়, আমারে কইছে যে আব্বা আমি অফিসে যাই, আমি যাও মায়া আসবার কথা। আমরা 10টার দিকে আসছি, আসলে আমরা যোগাযোগ করলাম যে আমার বড় ভাইরে লইয়া, তারা বলছে যতক্ষণ রূপনগর থানার পুলিশ না আসবে ততক্ষণ হারা কিছু করতে পারবে না, তারা দিতে পারবে না কিন্তু আমরা, তারা এই সিদ্ধান্ত জানাইছে। তা আমরা এনে দাঁড়ানোর জন্য রূপনগর থানার পুলিশের আশা, কখন আসবে আর কখন আমরা লাশ লইয়া আমরা বাড়িতে চলে যাব। মিরপুর রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানার আগুনে নিহত 16 জনের মধ্যে 9 জন পুরুষ আর নারী 7 জন। কর্তৃপক্ষ বলছে লাশগুলো পুড়ে এমন অবস্থা হয়েছে যা শনাক্ত করা কঠিন। ওনারা 10 জন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন। সেক্ষেত্রে আমরা তাদের ডিএনএ স্যাম্পল, সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে। আর যেগুলো কেউ ক্লেমেন্ট নাই বা আননোন থাকবে, সেগুলো হয়তো আমরা কয়েকদিন দেখব, তারপরে হয়তো বা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ নিশ্চিত হয়ে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এখনও সংস্কার শেষ হয়নি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে সংস্কারও চলমান থাকবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের সার্কিট হাউস প্রাঙ্গণে ই বেল বন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে আদর্শ মহিলা কলেজ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ছাত্রীদের চাহিদা অনুযায়ী নিজের অর্থায়নে বিশুদ্ধ পানির ইলেকট্রিক্যাল ফিল্টার মেশিন স্থাপন করেন তিনি। পরে তিনি মহিলা কলেজ মিলনায়তনে উপস্থিত ছাত্রীদের সাথে উন্মুক্ত আলোচনা সভায় বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানের আশ্বাস দেন। অসহায় মানুষের চোখে আলো ফেরাতে কাতার চ্যারিটির 1 মাসব্যাপী মানবিক কার্যক্রম ভিশন ইনিশিয়েটিভ 2025-এর উদ্বোধন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল লায়ন্স ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ প্রতিষ্ঠানের অন্যরা এতে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া শেখবাড়িতে। এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। মুন্সিগঞ্জের সিরাজদি খান ঈদগাহ মাঠের রসুনিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির 31 দফা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা হয়েছে। পরে সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে কথা বলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু।
তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রার্থীর পক্ষে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় ডোর টু ডোর কর্মসূচি করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু সহ অনেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। নারীদের ভাবনায় আগামীর বিএনপি শীর্ষক নারী সমাবেশ হয়েছে হবিগঞ্জে। স্থানীয় পৌরসভা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গৌস। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নারী নেত্রী সুরাইয়া আক্তার রাখি সহ অনেকে। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বকশীবাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়, পরে হয় আলোচনা সভা। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীরা ভাতা বাড়ানো সহ 4টি দাবি তুলে ধরেন। মাদকাসক্তির বিষয়ে রাজধানীর মোহাম্মদপুরে এক গোল টেবিলে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন রবিউল ইসলাম শিকদার, ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত ও মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র বারাকার পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ সহ অনেকে। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে এই অভিযান শুরু হয়। সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, ধাপে ধাপে সাতক্ষীরা শহর পর্যন্ত সড়কের 2 ধারে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ সই হবে আশা প্রধান উপদেষ্টার। নোট অব ডিসেন্ট সহ সই করবে বিএনপি, অনিশ্চয়তা দেখছে না জামাত। চূড়ান্ত করেনি এনসিপি, সই করবে না কয়েকটি বাম দল। জনগণ পিআর বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে কাল। ওবায়দুল কাদের সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কারচুপির অভিযোগে কয়েকটি প্যানেলের ভোট বর্জন, রাকসুতে ভোট কাল। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকেরা কাল মার্চ টু যমুনা কর্মসূচি। বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।